আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। আমরা তড়িৎ রসায়ন লেকচারের আজকে 12তম লেকচার আমাদের। তোমরা যারা আজকের ক্লাসটি দেখছো তারা অবশ্যই এর আগের যে ক্লাসটি অর্থাৎ 11তম লেকচারটা অবশ্যই দেখবে। সেই লেকচারটা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আগে 11তম লেকচার দেখে নিবে। তার কারণ হচ্ছে আমরা গত ক্লাসে ফুয়েল সেল নিয়ে আলোচনা করেছিলাম এবং আমাদের আজকের আলোচ্য বিষয় কিন্তু ফুয়েল সেল। তো সেজন্য এর আগে ক্লাসটা অবশ্যই দেখতে হবে। তোমাদের নিশ্চয় মনে আছে ফুয়েল সেলের সংজ্ঞা। ফুয়েল সেল হচ্ছে এমন একটি জ্বালানি কোষ, যে কোষে আমরা যদি জ্বালানি সরবরাহ করি তাহলে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, এমন একটি কোষই হচ্ছে ফুয়েল সেল। গত ক্লাসে আমরা নিম্ন তাপমাত্রার ফুয়েল সেল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব উচ্চ তাপমাত্রার ফুয়েল সেল নিয়ে। উচ্চ তাপমাত্রার ফুয়েল সেল হিসেবে আমরা দুইটা ফুয়েল সেল আজকে শিখব। তার মধ্যে প্রথমটি হচ্ছে সলিড অক্সাইড ফুয়েল সেল বা সংক্ষেপে SOFC, কঠিন অক্সাইড ফুয়েল সেল বলা হয়। ফুয়েল সেলের নামকরণগুলো করা হয় তড়িৎ বিশ্লেষণের উপর ভিত্তি করে। যেহেতু এই ফুয়েল সেলটির নাম কঠিন অক্সাইড ফুয়েল সেল, তার মানে এই ফুয়েল সেলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কঠিন অক্সাইড ব্যবহৃত হবে। এই SOFC এই সেলটা 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে এবং এই সেলে যে ইলেকট্রোলাইটটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে জিরকনিয়াম অক্সাইড, ZrO2। এটাকে হোয়াইট ট্রিয়া স্টেবিলাইজড জিরকনিয়া বা YSZ বলা হয়। এটা এমসিকিউর জন্য শিখে রাখবে যে YSZ এর পূর্ণরূপ কি। হোয়াইট ট্রিয়া স্টেবিলাইজড জিরকনিয়া বা জিরকনিয়াম অক্সাইডের আকরিক। এবং এই ফুয়েল সেলে যথারীতি অ্যানোড দিয়ে হাইড্রোজেন গ্যাস এবং ক্যাথোড দিয়ে অক্সিজেন সরবরাহ করা হয়। আমরা এই ফুয়েল সেলটার গঠন বুঝলাম, এবার আসো ফুয়েল সেলটা কিভাবে কাজ করে। তোমরা এখানে SOFC ফুয়েল সেলের মেকানিজম দেখতে পাচ্ছ। এখানে ফুয়েল হিসেবে হাইড্রোজেন সরবরাহ করা হয়। যে হাইড্রোজেন সরবরাহ করা হয় H2 গ্যাস, এই হাইড্রোজেন গ্যাসটা ভেঙে গিয়ে হাইড্রোজেন পরমাণু উৎপন্ন করে। সে হাইড্রোজেন পরমাণুটা পরবর্তীতে জারিত হয়ে পানি উৎপন্ন করে H2O। এটি হচ্ছে অ্যানোডের রিঅ্যাকশন। এবং হাইড্রোজেন পরমাণু যখন H2 জারিত হয়ে যখন H2 উৎপন্ন করে তখন যে ইলেকট্রনটা উৎপন্ন হয় এই ইলেকট্রনটা বহির্বর্তনীর মধ্য দিয়ে অ্যানোড থেকে ক্যাথোডে আসে এবং ক্যাথোড দিয়ে সরবরাহ করা হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেন এই যে ইলেকট্রন আসছে এই অ্যানোড থেকে বহির্বর্তনীর মধ্য দিয়ে এই ইলেকট্রনটা অক্সিজেন গ্রহণ করে O2 মাইনাসে পরিণত হয়। তোমরা এখানে ও এর উপর যে দুইটা চিহ্ন দেখতে পাচ্ছ সমান চিহ্ন, একটা হচ্ছে দুইটা মাইনাস মানে O2 মাইনাস, এটাকে তোমরা O2 মাইনাস লিখবে। এই O2 মাইনাস উৎপন্ন করে ক্যাথোডে। তার মানে মেকানিজমটা খুবই সহজ। আমরা অ্যানোড দিয়ে অ্যাজ এ ফুয়েল হাইড্রোজেন সরবরাহ করব, সেই হাইড্রোজেন গ্যাসটা ভেঙে যাবে, ভেঙে হাইড্রোজেন পরমাণু উৎপন্ন করবে। সে হাইড্রোজেন পরমাণু জারিত হয়ে উৎপন্ন করবে H2, এই যে H2 দেখতে পাচ্ছি আমরা। এবং তখন এখানে ইলেকট্রন উৎপন্ন হবে, এই ইলেকট্রনটা অ্যানোড দিয়ে বহির্বর্তনীর মাধ্যমে ক্যাথোডে আসবে। আর ক্যাথোড দিয়ে আমরা সরবরাহ করব অক্সিজেন। অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে O2 মাইনাস। মূলত এই O2 মাইনাসটাই তোমার হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে H2 উৎপন্ন করে। এ হচ্ছে SOFC ফুয়েল সেলের মেকানিজম। আমরা যদি একটু বিক্রিয়াগুলো দেখি, অ্যানোড দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করা হলে এটি বিয়োজিত হয়ে হাইড্রোজেন পরমাণু উৎপন্ন করে। সে হাইড্রোজেন পরমাণুটা জারিত হয়ে H2 উৎপন্ন করে। এই যে জারিত হয়ে H2 উৎপন্ন করছে, এই H2 উৎপন্ন করার জন্য এই O2 মাইনাস আয়নটাও প্রয়োজন। তার মানে হাইড্রোজেন আর O2 মাইনাস এই দুইটা মিলে H2 উৎপন্ন করেছে। যে বিক্রিয়া দেখতে পাচ্ছ H2 প্লাস 2O2 মাইনাস উৎপন্ন হচ্ছে পানি প্লাস ইলেকট্রন। এই যে H2 উৎপন্ন হয়েছে অ্যানোডে, এই অ্যানোড দিয়ে এই অতিরিক্ত পানিটুকু বেরিয়ে যাচ্ছে। আর যে ইলেকট্রনটা উৎপন্ন হয়েছে সেই ইলেকট্রনটা এই বহির্বর্তনের মধ্য দিয়ে ক্যাথোডে এসে পৌঁছায়। আর ক্যাথোড দিয়ে আমরা সরবরাহ করব অক্সিজেন। তাহলে ক্যাথোডে বিক্রিয়া দেখো, এই কোষে ক্যাথোড অক্সিজেন গ্যাস প্রবেশ করে ইলেকট্রনের সাথে বিক্রিয়া অক্সিজেন উৎপন্ন করে। তার মানে এই অক্সিজেনটা ওই দুটো ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে O2 মাইনাস উৎপন্ন করে। সেই O2 মাইনাসটাই মূলত ইলেকট্রোলাইটের মধ্য দিয়ে অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ মধ্য দিয়ে অ্যানোডে যায় এবং অ্যানোড যে H+ উৎপন্ন হয় তার সাথে যুক্ত হয়ে যায়। তাহলে
O2 প্লাস 4 ইলেকট্রন উৎপন্ন হচ্ছে 2O2 মাইনাস। এই 2O2 মাইনাসটাই মূলত অ্যানোডের দিকে গমন করে ইলেকট্রোলাইটের মধ্য দিয়ে। এখন আমরা যদি এই দুটো বিক্রিয়াকে যোগ করি তাহলে আমরা যোগ করলে দেখতে পাবো O2 মাইনাস O2 মাইনাস কাটা 4 ইলেকট্রন কাটা, তাহলে থাকছে 2H2 প্লাস O2 উৎপন্ন হচ্ছে 2H2। তার মানে এখানে H2O ছাড়া তেমন কোনো অন্য পদার্থ উৎপন্ন হচ্ছে না। সেই সময় দেখতে পাচ্ছি যে SOFC এই ফুয়েল সেলটাও একটা পরিবেশ বান্ধব ফুয়েল সেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, SOFC ফুয়েল সেলের মূল যে মেকানিজম সেটা হচ্ছে অ্যানোড দিয়ে সরবরাহ করব হাইড্রোজেন, সে হাইড্রোজেন ভাঙবে, ভেঙে যে হাইড্রোজেন পরমাণু উৎপন্ন করবে সেটা জারিত হয়ে H2 উৎপন্ন করে, তখন ইলেকট্রন উৎপন্ন হয়। এই ইলেকট্রনটা অ্যানোড থেকে ক্যাথোডে যায় এই বহিবর্তনের মধ্য দিয়ে, আর ক্যাথোড দিয়ে সরবরাহ করা হয় অক্সিজেন। অক্সিজেন ইলেকট্রন উৎপন্ন করে আবার O2 মাইনাস, সেই O2 মাইনাসটা তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে আবার অ্যানোডে যায়। মূলত ওই O2 মাইনাসটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করে। এ হচ্ছে SOFC ফুয়েল সেলের মেকানিজম। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমরা এই চিত্রটা আঁকবে, একে বিক্রিয়াগুলো নিজেরা লিখবে, প্র্যাকটিস করবে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে। আমরা এখন আরেকটা ফুয়েল সেল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মল্টেন কার্বনেট ফুয়েল সেল বা গলিত কার্বনেট ফুয়েল সেল, MCFC এটাকে বলা হয়, মল্টেন কার্বনেট ফুয়েল সেল। এটাও আগের ফুয়েল সেলগুলোর মতো, তবে একটু পার্থক্য রয়েছে। যেহেতু ফুয়েল সেলটার নামই হচ্ছে গলিত কার্বনেট ফুয়েল সেল, তার মানে আমরা একটু আগে শুনেছি যে ফুয়েল সেলের নামকরণ করা হয় তড়িৎ বিশ্লেষণের উপর ভিত্তি করে। তাহলে এই ফুয়েল সেলের তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কার্বনেট লবণ ব্যবহার করা হবে। এই গলিত কার্বনেট ফুয়েল সেল এগুলো প্রায় 450°C তাপমাত্রায় কাজ করে। এই ফুয়েল সেলের ক্ষেত্রে আমরা ধাতব লবণ হিসেবে সোডিয়াম কার্বনেট বা পটাশিয়াম কার্বনেট যে কোনো লবণ ব্যবহার করতে পারি। আর যথারীতি আমরা জ্বালানি হিসেবে এখানে হাইড্রোজেন ব্যবহার করব। তো এই ফুয়েল সেলের যে মেকানিজম সেটা বুঝতে হলে আমাদেরকে আগে একটু চিত্রটার দিকে তাকাতে হবে। তোমরা নিশ্চয়ই চিত্রটা দেখতে পাচ্ছ, মল্টেন কার্বনেট ফুয়েল সেল বা গলিত কার্বনেট ফুয়েল সেল। দেখো চিত্রে কিন্তু অনেক হিসাব নিকেশ দেখা যাচ্ছে। আগে একটু চিত্রের দিকে তাকায় কি কি আছে। বাম পাশে এটা হচ্ছে অ্যানোড, অ্যানোড দিয়ে আমরা সরবরাহ করছি কি হাইড্রোজেন। আর ডান পাশে হচ্ছে ক্যাথোড, ক্যাথোড দিয়ে সরবরাহ করা হচ্ছে অক্সিজেন। ফুয়েল সেলের এই বিষয়টা কিন্তু কমন, যে অ্যানোড দিয়ে হাইড্রোজেন গ্যাস সরবরাহ করা হয় অ্যাজ এ ফুয়েল, আর ক্যাথোড দিয়ে অক্সিজেন সরবরাহ করা হয় জারক হিসাবে। গত ক্লাসে কিন্তু এই কথাগুলো আমি বলেছিলাম, সেজন্য বলেছে অবশ্যই তোমরা এর আগের ক্লাসটা দেখে নেবে। তাহলে এই গলিত কার্বনেট ফুয়েল সেলে আসলে কি হয়? যেহেতু অনেক বেশি টেম্পারেচার, প্রায় 650°C তাপমাত্রা, এই তাপমাত্রায় লবণগুলো গলে যায় তড়িৎ বিশ্লেষ্যগুলো। এখন আমরা যখন অ্যানোড দিয়ে হাইড্রোজেন গ্যাস সরবরাহ করব তখন কি ঘটবে এটা বোঝার জন্য আমাদেরকে এই চিত্রের দিকে একটু তাকাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যানোড দিয়ে যখন হাইড্রোজেন গ্যাস সরবরাহ করব তখন সেই হাইড্রোজেন গ্যাসটা এই যে তড়িৎ বিশ্লেষ্য রয়েছে কার্বনেট লবণ, এই গলিত কার্বনেটের সাথে CO3 এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে উৎপন্ন করবে পানি প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস ইলেকট্রন, তিনটা জিনিস। তাহলে H2 প্লাস কার্বনেট, তো ইলেকট্রোলাইটের কার্বনেট উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইড এবং পানি এবং ইলেকট্রন। তাহলে এই কার্বন ডাই অক্সাইড এবং পানির মধ্যে এই পানিগুলো দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, সম্পূর্ণ পানিটুকু। কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড এদিক দিয়ে বের না হয়ে এই কার্বন ডাই অক্সাইড গুলো দেখো এই অংশ দিয়ে, আরেকটা বাহিরের অংশ দিয়ে এই কার্বন ডাই অক্সাইড গুলো ক্যাথোডে এসে পৌঁছায়। আবার এখানে যে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে সেই ইলেকট্রনটা কিন্তু এই বহিবর্তনের মধ্য দিয়ে ক্যাথোডে এসে পৌঁছায়। তার মানে মূল ব্যাপার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, আমরা অ্যানোড দিয়ে যখন হাইড্রোজেন গ্যাস সরবরাহ করব সেই হাইড্রোজেনটা ইলেকট্রোলাইটের যে কার্বনেট রয়েছে, তড়িৎ বিশ্লেষ্যের যে কার্বনেট আয়ন রয়েছে CO3 তার সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তিনটা জিনিস উৎপন্ন করবে। কি কি? পানি
কার্বন ডাই অক্সাইড এবং ইলেকট্রন। পানিটা অ্যানোডের এই অংশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওকে ফাইন। এবং কার্বন ডাই অক্সাইডটা দেখো, কার্বন ডাই অক্সাইডের কালারটা এখানে একটু ডিফারেন্ট ভাবে দেওয়া আছে, আর পানিটা ব্লু। এই কার্বন ডাই অক্সাইডটা এই অংশ দিয়ে এসে এই বর্তনের এই অংশ দিয়ে এসে ক্যাথোডে এসে পৌঁছায়। তাহলে কার্বন ডাই অক্সাইডটা ক্যাথোডে আসলো। আবার ওই যে ইলেকট্রন উৎপন্ন করলো অ্যানোড, সেই ইলেকট্রনটাও এই অ্যানোডের এই বহির্বর্তনের মধ্য দিয়ে এসে ক্যাথোডে পৌঁছায়। তার মানে ক্যাথোডে দুদিক দিয়ে দুটো জিনিস এসেছে, একটা অংশ দিয়ে আসছে ইলেকট্রন, আর একটা অংশ দিয়ে আসছে কার্বন ডাই অক্সাইড। এবং আমরা ক্যাথোড দিয়ে সরবরাহ করব অক্সিজেন। তাহলে ক্যাথোড এখন তিনটা জিনিস পাচ্ছে, যে অক্সিজেনটা সরবরাহ করছে সেটা পাচ্ছে, ওদিক দিয়ে আসছে ইলেকট্রন, আর এদিক দিয়ে আসছে কার্বন ডাই অক্সাইড। তাহলে তিনটা, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ইলেকট্রন, এই তিনটা জিনিস পরস্পরের সাথে বিক্রিয়া করে আবার কার্বনেট তৈরি করে। তাহলে এই কার্বনেটটা আবার অ্যানোডে আসে, অ্যানোডে আসলে আবার আমরা অ্যানোড দিয়ে যখন হাইড্রোজেন গ্যাস সরবরাহ করব, সেই হাইড্রোজেনটা আবার কার্বনেটের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে পুনরায় কার্বন ডাই অক্সাইড, পানি, ইলেকট্রন তৈরি করবে। অতিরিক্ত পানিগুলো দিক দিয়ে বেড়ে যাচ্ছে, বাকি রইল কার্বন ডাই অক্সাইড এবং ইলেকট্রন। ইলেকট্রনটা বহির্বর্তনের মধ্য দিয়ে অ্যানোড থেকে ক্যাথোডে আসলো, কার্বন ডাই অক্সাইডও আরেকটা অংশ দিয়ে অ্যানোড থেকে ক্যাথোডে আসলো, আর ক্যাথোড দিয়ে আমরা বাহির থেকে সরবরাহ করছি অক্সিজেন। দ্যাট মিন্স এটি একটি, এই বিক্রিয়াটা এভাবে চলছে। আমরা যতক্ষণ পর্যন্ত অনবরতভাবে হাইড্রোজেন গ্যাস সরবরাহ করতে পারবো, ঠিক ততক্ষণ এই বিক্রিয়াটা চলবে। এবং যেহেতু অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রনের ফ্লো হচ্ছে, তার মানে আমরা এর বিপরীতে বিদ্যুৎ উৎপন্ন করতে পারছি। তাহলে এই যে জ্বালানি সরবরাহ করে বিদ্যুৎ উৎপন্ন করা, এটি হচ্ছে মূলত ফুয়েল সেল। তো যেহেতু এই ফুয়েল সেলে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে গলিত কার্বনেট লবণ ব্যবহার করছি, সেজন্য এই ফুয়েল সেলটার নাম মল্টেন কার্বনেট ফুয়েল সেল বা গলিত কার্বনেট ফুয়েল সেল। আমরা এই সেলটার যদি একটু বিক্রিয়াগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে দেখো অ্যানোডে বিক্রিয়া কার্বনেট প্লাস H2। তাহলে H2টা হচ্ছে যেটা অ্যানোড দিয়ে সরবরাহ করা হয়েছে, এটা হাইড্রোজেন। আর কার্বনেটটা হচ্ছে যেটা তড়িৎ বিশ্লেষ্য থেকে এসেছে। তাহলে এই হাইড্রোজেন প্লাস কার্বনেট এরা বিক্রিয়া করে উৎপন্ন করলে তিনটা জিনিস। তিনটা জিনিস কি কি? H2O, CO2 আর ইলেকট্রন। এই ইলেকট্রনটাই মূলত বহির্বর্তনের মধ্যে থেকে ক্যাথোডে আসে এবং কার্বন ডাই অক্সাইডটাও আসে, শুধু H2O টা বেরিয়ে যাচ্ছে। অতঃপর ক্যাথোডে স্থানান্তরিত ইলেকট্রন, এই যে ক্যাথোডে স্থানান্তরিত ইলেকট্রন, এই ইলেকট্রনটা আসলে কোনটা? এই যে এটা, এই অ্যানোড থেকে বহির্বর্তনের মধ্যে যে ক্যাথোডে ইলেকট্রনটা আসছে সেটা। ইলেকট্রন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন হচ্ছে সেটা যেটা আমরা ক্যাথোড দিয়ে বাহির থেকে সরবরাহ করছি, আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে যেটা এই অংশ দিয়ে এসেছে। এই যে তোমরা এখানে চিত্র দেখতে পেয়েছো, এই অংশ দিয়ে যেটা এসেছে। তাহলে এই তিনটা জিনিস পরস্পরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? কার্বনেট আয়ন উৎপন্ন করে। আচ্ছা, তাহলে ক্যাথোডে বিক্রিয়া কি হচ্ছে? এই তিনটা জিনিস, কার্বন ডাই অক্সাইড প্লাস অক্সিজেন প্লাস ইলেকট্রন, এরা সবাই বিক্রিয়া করে উৎপন্ন করছে কার্বনেট CO3 -। এখন আমরা যদি এই দুটো বিক্রিয়াকে যোগ করি, যোগ করলে আমরা দেখতে পাচ্ছি কার্বনেট কার্বনেট কাটাকাটি, ইলেকট্রন কাটাকাটি, তাহলে আর থাকছে শুধুমাত্র হাইড্রোজেন প্লাস হাফ অফ অক্সিজেন উৎপন্ন হচ্ছে H2। তার মানে এখানে আমরা ওয়েস্ট হিসেবে বা বর্জ্য হিসেবে পানি ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছি না। তাহলে অবশ্যই এই ফুয়েল সেলটা পরিবেশ বান্ধব। এই কোশ্চেনটাই গত ক্লাসে তোমাদেরকে আমি পড়াইছিলাম যে ফুয়েল সেল পরিবেশ বান্ধব এবং লাভজনক কিনা। তো একই একই কোশ্চেন, আমরা আজকে দুটো ক্লাস যেহেতু পড়েছি ফুয়েল সেলের উপর, তোমরা অবশ্যই 11তম লেকচারটা সবাই দেখবে। সেই লেকচারে আমি এইটার অ্যান্সার দিয়েছি এবং তোমাদেরকে আমি তড়িৎ রসায়নের যে শীটটা দিয়েছি সেই শীটের মধ্যে রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে আমাদের এই গলিত কার্বনেট ফুয়েল সেল এর বিক্রিয়া এবং চিত্র। তোমরা অবশ্যই এই চিত্রগুলো খাতায় আঁকবে, তবে অত কঠিন করে আঁকার দরকার নাই, একদম সিম্পলি আঁকবা। যে এখানে অ্যানোড আঁকবা, ক্যাথোড আঁকবা, অ্যানোড দিয়ে হাইড্রোজেন, ক্যাথোড দিয়ে অক্সিজেন, আর ইলেকট্রনটা অ্যানোড থেকে ক্যাথোডে আসতেছে, কার্বনেটটা এদিকে অ্যানোডের দিকে আসছে, পানিগুলো বেরিয়ে যাচ্ছে এবং এই কার্বন ডাই অক্সাইডটা অ্যানোড থেকে ক্যাথোডে আসছে। এটাই আঁকলাম।
আর অনুরূপভাবে তোমরা প্রথমে যে ফুয়েল সেলটা আলোচনা করেছিলাম, এসওএফসি ফুয়েল সেল, এসওএফসি এর পুনরূপ কিন্তু শিখে রাখবা, সলিড অক্সাইড ফুয়েল সেল জ্ঞানমূলক হিসেবে আসতে পারে। আর এমসিকিউ এর জন্য এটা আসতে পারে, ওয়াইএস জেট এর পুনরূপ কি, বা ওয়াইএস জেট কোন ধরনের কোষে ব্যবহার করা হয়, তখন বলবা এটা কঠিন অক্সাইড যে ফুয়েল সেল রয়েছে সেই কঠিন অক্সাইড ফুয়েল সেলের ইলেকট্রোলাইট তথা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয়। এরকম প্রশ্ন কিন্তু আসছে পরীক্ষা এমসিকিউ তে, বোর্ড কোশ্চেন, যে একটি কঠিন যে তড়িৎ বিশ্লেষণ নাম, মানে জিরকোনিয়াম অক্সাইড জেট আর ও2 মনে রাখবা। এবং এটার অনুরূপ ভাবে তোমরা চিত্র আঁকবে। চিত্র আঁকার সময় এখানে ও যে তোমরা দুইটা মাইনাস দেখতে পাচ্ছ, তোমরা একসাথে লিখবা ও2 মাইনাস এভাবে লিখে চিত্র আঁকবা। একই বিক্রিয়াগুলো ব্যাখ্যা করবা। বিক্রিয়াগুলো ব্যাখ্যা করার পরে এবার যে কাজটা করবে সেটা হচ্ছে, যেহেতু আমরা টোটাল 4টা ফুয়েল সেল নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে 11তম ক্লাসে ছিল 2টা। ওখানে ছিল অ্যালকালিন ফুয়েল সেল মানে ক্ষারীয় ফুয়েল সেল, এরপরে ছিল প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল বা প্রোটন বিনিময় মেমব্রেন ফুয়েল সেল, আর আজকে পড়ালাম সলিড অক্সাইড ফুয়েল সেল বা কঠিন অক্সাইড ফুয়েল সেল এবং মল্টেন কার্বনেট ফুয়েল সেল বা গলিত কার্বনেট ফুয়েল সেল। টোটাল 4টা হলো। তো তোমাদেরকে আমি একটি হোম টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা এই 4টা ফুয়েল সেলের 4টা চিত্র একের পর এক উপর নিচ করে আঁকবে, ডান পাশে জায়গা রাখবে বিক্রিয়াগুলো লেখার জন্য, জাস্ট অ্যানোড এবং ক্যাথোড বিক্রিয়া, আর কোনো বৈশিষ্ট্য নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই কাজটা করে তোমরা আমাকে দেখাবে অ্যাসাইনমেন্ট হিসেবে, যে এই 4টা ফুয়েল সেলের চিত্র তোমরা একের পর এক আঁকবে, ডান পাশে জায়গা রেখে দিবে, সে ডান পাশে জাস্ট প্রত্যেকটা ফুয়েল সেলের অ্যানোড এবং ক্যাথোডে যে বিক্রিয়াগুলো হচ্ছে সেই বিক্রিয়াগুলো লিখবা। কোনো ব্যাখ্যা লেখার দরকার নেই, জাস্ট বিক্রিয়া লিখে দুটো বিক্রিয়া যোগ করে দেবে, অর্থাৎ মোট বিক্রিয়া। এটি তোমাদের জন্য হোম টাস্ক হিসেবে থাকলো, আশা করছি তোমরা এটা প্র্যাকটিস করবে। পরীক্ষায় এই ফুয়েল সেলের উপর কিন্তু 7 নম্বরের প্রশ্ন এসেছে বোর্ডে। 7 নাম্বার কিরকম, যে গতে আসছে মনে করো গঠন আসছে বা বিক্রিয়া আসছে, আবার ঘতে ফুয়েল সেল পরিবেশ বান্ধব কিনা এটা আসছে, ফুয়েল সেল লাভজনক কিনা, তারপরে ফুয়েল সেলের সাথে অন্যান্য যে কোষগুলো রয়েছে, মানে লিথিয়াম আয়ন ব্যাটারি, লেড স্টোরেজ ব্যাটারি, ওদের কম্পেয়ার নিয়ে প্রশ্ন এসেছে। তো এই কোশ্চেন গুলো গত ক্লাসে আলোচনা করেছিলাম, ব্যাটারির ওই ক্লাসে আলোচনা করেছি, অথবা শীট যেটা দিয়েছি সেটার মধ্যে লেখা আছে, পড়ে নেবা। তো ফুয়েল সেল অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে পড়বে, এটা ইম্পর্টেন্ট বিষয়, পরীক্ষা কিন্তু অনেকবার আসছে, আমি বলে রাখছি তোমাদেরকে। এবং নাম্বার তোলা কিন্তু খুবই সহজ, কারণ পরীক্ষা কিন্তু চিত্র দিয়ে দেয়, শুধু বিক্রিয়াগুলো লিখলে হয়ে যাচ্ছে, মানে অ্যানোডে বিক্রিয়া ক্যাথোডে বিক্রিয়া যোগ করলাম আর একটু ব্যাখ্যা দিলাম, শেষ। 3 নাম্বার 4 নাম্বার পকেটে। তো তাহলে তোমরা এই চিত্রগুলো এঁকে বিক্রিয়াগুলো লিখে আমাকে দেখাবে, আশা করছি। আমাদের এই তড়িৎ রসায়ন চ্যাপ্টারের আমাদের বেসিক যে ক্লাস, আজকের ক্লাসের মাধ্যমে এই আমাদের বেসিক ক্লাস শেষ হয়েছে। আমরা আগামী ক্লাসে কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। এরপরে আমরা একটা ক্লাসে হয়তো জ্ঞানমূলক এবং এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমাদের এই চ্যাপ্টারটা শেষের দিকে। তো শুধু আমার শেষ হলে হবে না, আসল শেষ হচ্ছে তোমাদের শেষ হওয়াটা। এখন স্যারের সাথে সাথে তোমরা যদি শেষ করতে পারো তাহলে সেটাই হবে সার্থকতা। আমি ভিডিওগুলো মেক করলাম, তোমরা দেখলে না বা দেখেও কিছু লিখলে না, বুঝলে না, তাহলে আসলেই পরিশ্রমটা সার্থক হবে না। আমি চাইবো যে যেহেতু আমার আজকে শেষ ক্লাস তড়িৎ রসায়নের, আমার সাথে সাথে তোমাদের যেন শেষ হয় এবং আগামী আর হয়তো 2 থেকে 3টা ক্লাসের মধ্যে আমরা এটা কমপ্লিট করতে পারবো। তাহলে আমাদের আজকে এইটুকুই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করো না অবশ্যই করে রাখবে চ্যানেলটি। ঠিক আছে, ধন্যবাদ সবাই।